মানে প্রথমত দেখতে হইছে রাশি কি, রাশি মানে হইতেছে ভৌত জগতে যা পরিমাণ আছে দুইটাই পড়াবো, তাপগতিবিদ্যা পড়াই দিব, তাপগতিবিদ্যা সহ। তাইলে দেখো তো এখন ভেক্টর কাকে বলে? ভেক্টর হইতেছে কি, ধরো আমি কোন একটা রাশি প্রকাশ করার জন্য আমার মানও দরকার, দিকও দরকার, ওইটার আমরা কি বলবো? ভেক্টর রাশি বলবো। এখন রাশি কয় ধরনের হয়ে থাকে? রাশি হইতেছে কি ভৌত জগতে পরিমাপ করা যায় এরকম কোন বস্তুকে কি বলা হয়? রাশি বলা হয়। রাশি দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে মূল, সরি, স্কেলার, স্কেলার রাশি, আর একটা কি ভেক্টর রাশি, স্কেলার ভেক্টর। আচ্ছা, এখন স্কেলার কি? স্কেলারটা হইতেছে আমার মান, শুধুমাত্র মান হলেই হয়, ঠিক আছে, মান হইলেই হবে। কিন্তু আমার ভেক্টরকে প্রকাশ করার জন্য মান প্লাস দিক লাগবে, এবং ভেক্টর হইতে তারাই যারা কি করবে, ভেক্টরের ভেক্টরের যোগ সূত্র মেনে চলে, বা যাবতীয় যত সূত্রাবলী আছে এগুলা মাইনা চলে। তাহলে স্কেলার রাশি কারা? শুধুমাত্র মান আছে। ভেক্টর রাশি কারা? মানের সাথে সাথে কি আছে? দিকও আছে। এখন ভেক্টর রাশির ক্ষেত্রে আমার একটু ইয়াটা বাড়ায়নি, তো লাইটটা বাড়ায়নি, আমি এমনি কালো তো ব্যাপার দেখা যাবে না। তাহলে কি ভেক্টরের যোগ সূত্র মাইনা চলতে হবে। এখন আসি যে তারপরে কি ভেক্টর কিভাবে প্রকাশ করব? ভেক্টর প্রকাশ করা যায় হইতেছে, আমি ভেক্টরে এই যে একটা সাইন দিব, অথবা আমি এভাবে একটা দাগ দিব। আর কি কিভাবে প্রকাশ করা যায়? বোল্ড করে প্রকাশ করা যায়, বোল্ড করে প্রকাশ করা যায়। এখন ভেক্টরের প্রকাশ যেমন তেমন, এখন ধরো আমাদের তারপরে দেখতে হবে যে কি কি ধরনের ভেক্টর আছে। একটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কি? এই যে আদি বিন্দুটা আছে না, আদি বিন্দুটা কি নয়? স্থির নয়। এটা, এই আদি বিন্দু একটা নির্দিষ্ট মানে জায়গায় স্থির নয়, এটাকে আমি সহজে যে কোনো জায়গায় কি করতে পারি? মুভ করতে পারি। এটা হচ্ছে আমার স্বাধীন ভেক্টর। আর পরাধীন ভেক্টরটা কি? পরাধীন ভেক্টর হচ্ছে আমি যে কোনো জায়গায় স্থির করতে পারবো না, এই আদি বিন্দুটা নির্দিষ্ট হবে। এখন পরাধীন ভেক্টর একটা উদাহরণ কি বলছিলাম? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি? মূল বিন্দু হতে কোন একটা বিন্দুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দুটা কি? এই যে দেখো, আমার এখানে একটা বিন্দু আছে, ধরো আর বিন্দু। এই আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? জিরো বিন্দু হতে আর বিন্দুর দিকে যে ভেক্টরটা যাবে সেটাই কি আমার অবস্থান ভেক্টর হবে। অবস্থান ভেক্টরটা কি? ও আর। এখানে এই যে ওটা, এই আদি বিন্দুটা কি ফিক্সড, এটা আমি চাইলে এখান থেকে দিতে পারবো না। বুঝা গেছে? এটা গেল অবস্থান ভেক্টর। মানে স্বাধীন নাকি পরাধীন? পরাধীন ভেক্টর। তারপর আসি নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান কি শূন্য। এখন নাল ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করি? এই জিরো দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, জিরো দ্বারা প্রকাশ করি নাল ভেক্টর। তারপরে আসি যে একক ভেক্টর কাকে বলে? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমি ভাগ করি তাহলে সেটা আমরা কি বলি? একক ভেক্টর বলা হয়ে থাকে। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি আমি ভাগ করি, যেমন ধরো এটা আমার একটা ভেক্টর, এটা আমার কি ভেক্টর, এটা হচ্ছে আমার কি 5i। আচ্ছা 5i, আচ্ছা ঠিক আছে 5i দিলাম, মানে এই আই দ্বারা কি বুঝাইতেছি? এইটা দ্বারা কি বুঝাইতেছি? আমি একক ভেক্টর বুঝাইতেছি, মানে এক্স অক্ষ বরাবর কি এটার কি একক ভেক্টর। এখন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর মানে কি? কোন একটা ভেক্টরকে, ভেক্টরটা কি, আমার ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, ওই ভেক্টরের মান দ্বারা যদি আমি ভাগ করি, মানটা কি আমার এই যে এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি ওইটা কি পাবো? একক ভেক্টরটা পাবো। একক ভেক্টরটা কি? এই যে দেখো, মানটা কি 5 ভেক্টর, এটার আমি ভাগ করবো 5 দ্বারা, তাহলে থাকে কি? এক থাকে। এটা দ্বারা কি বুঝতেছে? একক ভেক্টর বুঝায়। তারপরে আসি যে সদৃশ ভেক্টর, আর একটা কি বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কাকে বলে? যখন দুইটা ভেক্টরের মান এবং দিক পরস্পর সমান হয় তখন তাকে কি বলা হয়? সদৃশ ভেক্টর। আর বিসদৃশ ভেক্টর কাকে বলে? বিসদৃশ ভেক্টর হচ্ছে কি, মান সমান কিন্তু দিক কি ভিন্ন। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান সবসময় সমান হইতে হবে এমন কোনো নাই। সমান ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক দুইটাই সমান হইতে হয়। আমি ওই যে যখন লিখছিলাম, তুমি যে নোট করছো না, এখানে কিন্তু একটু ভুল আছে, আমি দেখি, দেখো, সদৃশ হইতেছে মান ও দিক, মানে মান ভিন্ন হোক কিন্তু দিকটা কি হইতে হবে? একই দিকে হইতে হবে, একই দিক হইতে হবে। আর সমান ভেক্টর কারা? সমান ভেক্টর হইতেছে আমার মান এবং দিক দুইটাই সমান। বুঝা গেছে? এখন আসি সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর কারা? যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী ডিস্টেন্স সেম থাকে তখন তাকে কি বলা হয়? সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টরের শর্তটা কি বলতো? এ এবং বি ভেক্টরের সমান্তরালটা কি হবে? সমান্তরালের সূত্রটা কি হবে বলো? cos 0 এর মান কত? cos 0 এর মান 90 ডিগ্রি, 0 ডিগ্রি নাকি 0? cos 90 এর মান 0, cos 0 এর মান কত? cos 0 এর মান 1। তাহলে দুইটা ভেক্টর তখনই সমান্তরাল হবে যখন এদের ডট গুণফলটা কি হবে? 1।
ডট গুণফল 1, ডট গুণফল সমান সমান এ বি। ঠিক আছে, তাদের মানের কি হবে, সমান হবে। বুঝতে পারছো? না, এরকম ইয়া করা যাবে না। আচ্ছা, সমান্তরাল ভেক্টর মানে সমান্তরাল ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আর কি। দেখো সমান্তরাল ভেক্টর একই দিকে আছে না, এরা কি দেখো তো, এইটার ধারক রেখা আর এটার ধারক রেখা কিনা, মানে একই দিকে যাইতেছে। বুঝতে পারছো? আজকে ইন্টারেস্টিং কিছু পাইতেছে না, যাইতেছে গা। আজকে আগের দিনের মতো বোরিং লাগতেছে, পড়ালেখার প্রথম দিনে মজা লাগে। ঠিক আছে, এটা কি মধ্যবর্তী কোণ কত হয়, 0 ডিগ্রি। এখন 0 ডিগ্রি হইতে হবে, তাইলে তখন আমরা কি বলবো, এটা কি সমান্তরাল ভেক্টর। তারপর আসি সমান্তরাল গেল, এখন আসি বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরটা কি? বিপ্রতীপ ভেক্টর হইতেছে, ধরো কোন একটা ভেক্টরের মান তার কি ব্যস্তানুপাতিক যদি হয়, তখন তাকে আমরা কি বলি, বিপ্রতীপ ভেক্টর। এবং বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে এরা কি সমরেখ ভেক্টর হয়ে থাকে। বিপ্রতীপ ভেক্টরটা কি একটা সমরেখ ভেক্টর। কেন সমরেখ ভেক্টর হয়? যেমন দেখো, এই যে 5i বললাম, তার মানে কি এক্স অক্ষ বরাবর আমি 5 ধরে যাবো, 1/5 মানে কি আমি এক্স অক্ষ বরাবর 1/5, এটা কি মাইনাস আছে না প্লাস আছে, প্লাস আছে। আমি কালকে যখন দেখাইছিলাম তখন মনে হয় বিপরীত দিকে দেখাইছি না, বিপরীত দিকে দেখাইছি। এই দেখো এইখানে আছে। ঠিক আছে, এখানে কি 1/5, 1/5 কে এখানে আছে। ধরো এটা আমার 1 রে 5 ভাগের 1 ভাগ করলে এটা আমি পাইতেছি। সো এখানে কি পাইতেছি, এটা হচ্ছে 1/5। তার মানে কি একটা রেখার উপরই অবস্থিত দুইটা ভেক্টরই, মানে একই রেখার দিকে না বা একই দিকে অবস্থিত না, এই জন্য এটার কি বলা হবে, সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টরের সংজ্ঞা কি? যখন কোন একটা ভেক্টর একই রেখার উপরে, তখন এক বা একাধিক ভেক্টর একই রেখার উপর অবস্থান করে, তখন তাকে কি বলা হয়, সমরেখ ভেক্টর। আর সমতুল্য ভেক্টরটা কি? সমতুল্য ভেক্টর হইতেছে যখন নাকি বেশ কিছু ভেক্টর, যেমন দেখো এটা একটা ভেক্টর, 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 এই সবগুলো ভেক্টর কোথায় আছে, এই তলটার উপর আছে না, এই বোর্ডটার উপর আছে না। এই জন্য এগুলা কি সব কি হবে, সমতলীয় ভেক্টর। এখন যদি তোমার বলে যে কোনো দুইটা সমজাতীয় ভেক্টর সমতলীয় হবে কিনা ব্যাখ্যা করো। দেখো যে কোনো দুইটা ভেক্টর অবশ্যই সমতুল্য হবে, সেটার উদাহরণ কি দেখাইছিলাম। দেখো এইটারও যদি আমি চিন্তা করি, এখানে আমি দুইটা ভেক্টর নিচ্ছি, একটা আমার এদিকে আর একটা আমার এদিকে। এটার আমি চাইলে যে কোনো ভাবে সমতলীয় চিন্তা করতে পারি, এদিক থেকে হইলো সমতল। এখন করলাম কি, এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এইভাবে দিচ্ছি, তাহলে এদিক বরাবর সমতল, মানে একটা সমতলে নিয়ে আসা যাবে। বুঝা গেছে? একটা সমতলের উপর অবশ্যই অবস্থান করবে। কিন্তু যদি তিনটা ভেক্টর হয়, মানে দুইয়ের অধিক কোনো ভেক্টর হয়, তবে সেটা সমতুল্য হইতেও পারে, নাও হইতে পারে। এখন সমতুল্য কখন হবে, যেমন দেখো আমি যদি চিত্র আঁকার সময়, এই যে দেখো, এই যে এখানে বললাম তিনটা ভেক্টর তিন দিকে আছে। ঠিক আছে, এই যে এখানে নিলাম, আর আরেকটা ভেক্টর যদি আমি নেই, এই যে দেখো এই তিনটা ভেক্টর নিলাম, সবাই কি একটা তলের উপর অবস্থান করতেছে। এখন আমি এটারে চাইলে আবার এই যে উপর উঠাইতে পারি। এখন কি আর তলে আছে, তলে নাই। তার মানে তিনটা ভেক্টর কখনো একই তলে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু দুইটা ভেক্টর যদি হয়, সেটা অবশ্যই কি হবে, সমতুল্য ভেক্টর হবে। তিনটা ভেক্টরের ক্ষেত্রে সমতুল্য ভেক্টর হবে না। এখন আসি যে আমার ভেক্টর, ভেক্টরের যোগ। ঠিক আছে, ভেক্টরের যোগ দেখবো। এখন ভেক্টরের যোগ দুই ভাবে করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র, আর একটা কি সামান্তরিক সূত্র। এখন ত্রিভুজ ত্রিভুজ সূত্র কখন অ্যাপ্লাই করা হয়, দেখো যদি কোনো একটা ভেক্টরের প্রথম ভেক্টরের শেষ বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু একই স্থানে থাকে। দেখো এটা কি আমার দ্বিতীয় ভেক্টরটা না, এই দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দুটা প্রথম ভেক্টরের শেষ বিন্দুতে টাচ করছে, তখন এদের যে লব্ধিটা হয়, সেই লব্ধিটা কি এ বিন্দু থেকে বি বিন্দু, মানে প্রথম যে ভেক্টরের প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত দূরত্বটাই কি ভেক্টরের কি হয়, লব্ধি হয়। এই ত্রিভুজ সূত্র থেকে কি আসছে, এই ত্রিভুজ সূত্র থেকেই আমার আসছে কি বহুভুজ সূত্র। এখন বহুভুজ সূত্রটা কি, বহুভুজ সূত্র হচ্ছে যখন নাকি আমি এক বা একাধিক ভেক্টর নেই। ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করছি, তিনটা বাহু নিচ্ছি, তিনটা বাহু নিচ্ছি না দুইটা বাহু নিচ্ছি, দুইটা বাহু নিচ্ছি, আর যেটা আমার লব্ধি সেটা আমার ত্রিভুজের 3 নাম্বার বাহু হিসেবে কাজ করছে। কিন্তু বহুভুজের ক্ষেত্রে আমার কি হয়, আমি অসংখ্য ভেক্টর নিব। এ ভেক্টর, এটা থেকে আমি নিলাম কি বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর নিলাম। এখন এদের লব্ধিটা কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বটাই কি হবে, বা সরাসরি দূরত্বটাই কি হবে, আমার লব্ধি হবে। এটা কি আমার লব্ধি হবে। এটার মানটা হইতেছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কি ডি ভেক্টর। বুঝা গেছে? এরা গেল ত্রিভুজ সূত্র আর কি বহুভুজ সূত্র।
এখন আরেকটা ভাবে আমি করতে পারি। এখন আমি দেখো যে এটার যে আদি বিন্দুটা আছে এখানে দিব না, এই ভেক্টরটা রিপ্লেস করে এখানে নিয়ে আসবো। ভেক্টর স্থানান্তর তো আমরা জানি, স্থানান্তর মনে আছে? আমরা একটা ভেক্টরকে স্থানান্তর করতে পারি। কিভাবে স্থানান্তর করতে পারি? ভেক্টরের আদি বিন্দুটা সবসময় ফিক্সড রাখবো, আর শেষ বিন্দুটা সবসময় কি রাখতে হবে? আদি বিন্দু এবং শেষ বিন্দু সবসময় কি রাখতে হবে? ফিক্সড রাখতে হবে। ফিক্সড বলতে কি বুঝেছিস? দেখো আমার আদি বিন্দুটা এখানে, শেষ বিন্দুটা এখানে। আমি এইখান থেকে ধরে আমি যেভাবেই ঘুরাই আমার আদি বিন্দুটা এখানে থাকতে হবে, শেষ বিন্দুটা মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমার একই থাকতে হবে। তারপর কথা হইতেছে এর দিকটা একই রাখতে হবে। একই দিকে রেখা, এদিকে রেখা আমি এখানে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো, এখানে নিতে পারবো। যে কোনো জায়গায় আমি এটা কি করতে পারবো? মুভ করতে পারবো। বুঝা গেছে? এটা কি ভেক্টরের স্থানান্তর। এখন আসি যে সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রে কি হয় দেখো, ত্রিভুজ সূত্রটারে আমি যদি সামান্তরিক সূত্র হিসেবে ব্যবহার করতে পারি, দেখো এদিক থেকে গেছে, এদিকে গেছে, এইভাবে যাবে না, এইভাবে যাওয়ার কথা না। এখন আমি করলাম কি যে এই যে এটারে আমি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে? এই পাশে নিয়ে আসলাম, মানে এই আদি বিন্দু একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসলাম। এখন আমাদের লব্ধিটা কি হবে দেখো তো। আগে লব্ধিটা কোন দিকে ছিল? এইভাবেই ছিল না? মানে মূলত সামান্তরিক সূত্রে এক ধরনের ত্রিভুজ সূত্রে কনভার্ট করা যায়। দেখো এই একটা ভেক্টর নিলাম, এই একটা ভেক্টর নিলাম। এখন এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে? প্রথম কাজ আমি করতে পারি, এটার আমি ত্রিভুজ সূত্রে নিয়ে যাই। কিভাবে ত্রিভুজ সূত্রে নিব? আমরা কি জানি ভেক্টর স্থানান্তর করা যায়, মান এবং দিক অপরিবর্তিত কইরা সমতলের উপর যে কোনো জায়গায় আমি ভেক্টরটারে প্লেস করতে পারবো বা স্থানান্তর করতে পারবো। তাহলে এটার আমি এই পাশে নিয়ে আসলাম। এটা যদি এই পাশে নিয়ে আসি, দেখো তো শেষ বিন্দু হয়ে গেছে, শেষ বিন্দু আদি বিন্দু মিলা গেছে। এখন প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শেষ বিন্দু পর্যন্ত দাগ টানবো, এটাই কি হবে? আমার ত্রিভুজ সূত্র হয়ে যাবে। কিন্তু আমরা কি সবসময় এটা করতে পারবো? আমাদের একটু স্মার্ট হওয়া লাগবে না? এখন এই স্মার্ট হওয়ার জন্য আমরা কি করি? সামান্তরিক সূত্র ব্যবহার করি। সামান্তরিক সূত্রটা কি হয়? যদি দুইটা ভেক্টর এ এবং বি এদের মধ্যবর্তী কোণ একটা আলফা কোণে অবস্থান করে, এই আলফা কোণে অবস্থান করার কারণে তাদের লব্ধিটা হয় দুইটা ভেক্টরের বর্গের যোগফলের সমান এবং তাদের গুণফলের দ্বিগুণের cos-এর আলফার কি বর্গ, মানে সমষ্টির কি বর্গ। এটা পাইলাম। এটা কি পাইলাম? এদের লব্ধি। তারপর দেখো এই লব্ধিটা কোন দিকে যাবে? এই যে মাঝামাঝি বরাবর কোন একটা দিকে আসছে, কেউ দেখো তো আসছে। এই লব্ধিটা কি হবে? দুইটার মাঝামাঝি বরাবর কোন একটা স্থান দেওয়া যাবে, মাঝামাঝি স্থান দেওয়া যাবে। এখন মাঝামাঝি স্থান দেওয়া, এখন লব্ধির সাথে কি এই ভেক্টর দ্বয়ের কোণ বের করতে হবে। এখন কোণটা কিভাবে বের করি? এই কোণটারে আমরা ধরে নিই হইতেছে আমার থিটা, আর এই কোণটারে বিটা ধরে নিলাম। এখন এই থিটাটা আমরা কিভাবে বের করতে পারি? থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স, এখন যার সাথে অ্যাঙ্গেল দেখো তো, এর সাথে সাইন আলফা কজ আলফা, এই সূত্রটা তো কমন। আর যদি আমি বিটা বের করি সেটা কি হবে? টেন ইনভার্স এ সাইন আলফা বি প্লাস এ কজ আলফা। এটা তো বের করলাম, তাই তো? এটা বের করলাম, এটা গেল আমার, এটা থেকে বের করলাম। এটা তো নর্মাল জিনিস। এখান থেকে হচ্ছে আমরা নদী নৌকার অনেকগুলো ম্যাথ সলভ করি। এটার দিকে আগে না যাই, এখন দিকে আমরা উপাংশ দেখব। ঠিক আছে? ভেক্টরের উপাংশ দেখব। ভেক্টরের উপাংশ জিনিসটা কি? ভেক্টরের উপাংশ হইতেছে মূলত আমরা বের করি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে। এখন দেখো এটা কি আমার এক্স অক্ষ, এটা কি আমার এক্স অক্ষ, এবং এটা কি আমার বলতো ওয়াই অক্ষ। এখন এই যে অক্ষ বরাবর আমি যে রাখলাম, এই ঠিক এদিক বরাবর আমি একটা কোণ কি বললাম, এদিক বরাবর একটা কি ভেক্টর নিলাম। এই এটা একটা ভেক্টর নিলাম, বা ধরো এটা একটা লব্ধি ভেক্টরে ধরে নিলাম। এই লব্ধি ভেক্টরের মান আমার বের করতে হবে। ঠিক আছে? মান আমার বের করতে হবে। আমার এখানে কোণ বলে দিছে, দুইটা কোণের ভ্যালু বলে দিছে, লব্ধির ভ্যালু বলে দিছে। ধরো 3 নিউটন, এটা হচ্ছে কি আমার লব্ধি বল 3 নিউটন, এবং মধ্যবর্তী কোণ বলে দিছে, এটা ধরো বলে দিছে 60 ডিগ্রি, এটা বলে দিছে আমার কি 30 ডিগ্রি। এখন আমি এটার দুই ভাবে বের করতে পারি। প্রথমত হইতেছে আমি দেখো এটা থিটা দেওয়া আছে, মানে এই যে থিটার ভ্যালু দেওয়া আছে, এখান থেকে টেন ইনভার্স এটা বের করতে হবে আর এটা বের করতে হবে। কিন্তু পারবো? এক্ষেত্রে পারবো না। আমার কিসে যাইতে হবে বলতো? এখানে আমার উপাংশের সমাধানে যাইতে হবে। এখন উপাংশটা কি? দেখো উপাংশ মানে হচ্ছে উপ অংশ। কার উপ অংশ? দেখো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর। দেখো এই 3 নিউটনের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। এখন যখন এই উপাংশগুলা বের করব, তারপরে দেখো তারা দুইজন পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তারপর এটাতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমি এক্স অথবা ওয়াই এর ভ্যালুটা বের করতে পারবো, আর লব্ধি সূত্র দিকে বের করতে পারবো। এটা কিভাবে বের করি? দেখো উপাংশটা কি এক্স অক্ষ বরাবর উপাংশ আছে। দেখো এই কোণটা, মানে এই যে নিউটনটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে বলতো? 60 ডিগ্রি কোণে আছে।
এক্স এর দিকে সবসময় কি হয়, cos থিটা হয়, এক্স অক্ষ বরাবর কি হয়, cos থিটা। তাইলে এইটার এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এটা ধরো রেজাল্টেন্ট বা আর, আর এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সেটা কি হবে, cos থিটা। ঠিক আছে, মান কত হয় বলো, cos থিটার মান কত, হাফ। cos থিটা কি হাফ নাকি √3/2? cos 60 এর মান হচ্ছে √3/2, তার মানে কি হয় 3√3/2, 3√3/2। এটা কি আমার এক্স অক্ষ বরাবর উপাংশ। এখন ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে হবে। এখন ওয়াই অক্ষ বরাবর ধরো তোমার এটা 90 ডিগ্রি নাই বললে বা 30 ডিগ্রি না বললে এটা আমরা বুঝবো না যে এটা আমার 30 ডিগ্রি। তাইলে আর ওয়াই সমান সমান কি হবে, 3 sin 90 মাইনাস কি 60 ডিগ্রি, 90 মাইনাস 60 ডিগ্রি। আমি একদম ডিরেক্ট লিখতে পারবো না 30 ডিগ্রি, আমার 90 মাইনাস 60 ডিগ্রি লিখতে হবে। বুঝা গেছে? এখন 90 ডিগ্রি মানে কি বলতো, সাইন পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে, কজ, কজ এর মাইনাস 60 ডিগ্রি, কাইন্ড অফ সেম। মানে এটা কেন হইছে, কারণ সাইন আর কজ এর, দেখো কজ 60 তে যেটা ভ্যালু সাইন 30 তে সেইটা ভ্যালু, বুঝতে পারছো? এটারও একই মানি হবে 3√3/2। কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি দেওয়া থাকলে একই তো জিনিস। সাইন 30 এর ভ্যালু কত, সাইন 30 এর ভ্যালু √3/2। বুঝতে পারছো? ক্লিয়ার হইছে? আচ্ছা আমি এটারে পাল্টায় দিই, এটারে কত দেই বলো, 45 দিই। এখন মনে হয় চেঞ্জ হবে, ক্যালকুলেটর দিবা যা আসবে তাই। বুঝা গেছে, উপাংশ বোঝা গেছে। এখন কথা হচ্ছে যদি এখানে এক বা একাধিক ভেক্টর থাকে, এক বা একাধিক একটা ভেক্টর থাকে, একাধিক ভেক্টর আছে, ঠিক আছে। এখন এই যে ধরো এখানে আমার আরেকটা ভেক্টর আছে, ইয়েস, নতুন নতুন মার্কার ব্যবহার করতে পারতেছি। দেখো এখন আমি কি করলাম, এটা আছে, এইটা আছে, আমি এদের মধ্যবর্তী কোণ জানি না, আমি এদের মধ্যবর্তী কোণ জানি না, আমি এটাও জানি না এরা কোথায় আছে। বুঝা গেছে, আমি জানি না, আমি ধরলাম যে এই একটা সরল রেখার মধ্যে আছে, ঠিক আছে। এদের মধ্যবর্তী ধরো এটা দিয়ে দিচ্ছে 30 ডিগ্রি, আর এটা তোমার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 30 ডিগ্রি বইলা দিচ্ছে। এখন এই দুইটা লব্ধি তোমাকে বের করতে হবে, এই দুইটা ভেক্টরের লব্ধি বের করতে হবে। এখন লব্ধি বের করার জন্য আমরা কি জানতাম বলো তো, কি করতাম আগে, কি করতাম, আচ্ছা লব্ধি বের করার জন্য কি করতাম, দুইটার মান জানা থাকা লাগতো, দুইটার মান দিয়ে কি করতাম আমরা, ওই যে ভি স্কয়ার মধ্যবর্তী কোণের আলফার বের করতাম। কিন্তু এখানে কি আর আমার আলফা আছে, মধ্যবর্তী কোণের ভ্যালুটা জানি না। এখন আমরা কি করতে হবে, উপাংশ বের করতে হবে। ধরো এটা আমার 5 নিউটনের আর এটা হইতেছে তোমার 6 নিউটনের, ঠিক আছে। এখন এইটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। এইটার এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। তারপর দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ গুলো আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ গুলার যদি আমি বর্গ করে দেই, তাহলে কি পেয়ে যাবো বলতো, আমি দুইটার মধ্যবর্তী মানে দুইটার যোগফল পাবো। দুইটার যোগফল মানে কি বলতো, লব্ধি না? দুইটার যোগফল মানে লব্ধি না? এটা ধরে নিলাম যে ধরো 45 ডিগ্রি। এখন দেখো এই 5 নিউটন বলের এক্স অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কি হবে বলতো, এক্স অক্ষ বরাবর উপাংশটা কি হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ কি, এ এক্স কি 5 cos 30। আর আছে, আর বের করা যাবে। আচ্ছা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর যে ভ্যালুগুলো আছে সেটা দিয়ে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। দেখো এক্স অক্ষ বরাবর কে কে আছে, এইটার 5 cos 30 ডিগ্রি প্লাস এটা আছে 6, এই পুরোটা কত হবে, এটা যদি 45 হয় বাকি পুরোটা কত 45, 6 cos 45 ডিগ্রি। তার মানে দেখো এক্স অক্ষ বরাবর পেয়ে গেলাম, এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলো সেগুলো পেয়ে গেছি। তারপরে দেখো ওয়াই অক্ষ বরাবর উপাংশের
যোগফল y অক্ষ বরাবর কি কি আছে বলো তো আমার? এই যে 5 sin 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 6 sin কত 45 ডিগ্রি। কেন 45 লিখছি এখন? কারণ ডিরেক্ট দেওয়া আছে। বুঝা গেছে? বুঝছো? এই উপাংশ x অক্ষ আর y অক্ষ, এখন দেখো তো x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হইলে কি আমরা ওই যে দেখো, এখন আমার লব্ধিটা কার বলতো? এই বরাবর আমি মান নিয়ে আসছি, এই বরাবর আমি মান নিয়ে আসছি। এখন একটা ভেক্টর এদিকে একটা ভেক্টর এদিকে, মধ্যবর্তী কোণ কত আমার এখন? 90 ডিগ্রি। তাহলে বসায় দিবা a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0, তার মানে 2ab এর পুরো পার্টটা কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। তার মানে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এখান থেকে যে ভ্যালুটা আসবে এখান থেকে যে ভ্যালুটা আসবে দুইটা আমি কি করব? বর্গ করে দিব, শেষ। এই কনসেপ্টটা বুঝছো কিনা বলো তো? এখন আমার কি দরকার আছে যে আমার দুইটা ভেক্টরের মাঝখানে লব্ধির মানটা দেওয়া থাকতে হবে? আমার শুধুমাত্র x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ দিয়ে দিলেই হবে। বুঝা গেছে নাকি এখনো বুঝো নাই? মাঝখানেটার মান তো আমার জানার দরকার নাই তো, আমার তো মাঝখানেটার মান দরকার নাই। 45 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কেন? এটা চিন্তা করো, এইটা এটার সাথে কত? এই যে দেখো এটা বাদ, এতটুক কোণ, এতটুক কোণ কত? 90 থেকে 30 বাদ যাবে না? এমনি করছি। বুঝা গেছে? এখন বুঝছো? তাহলে এখন পারবা না যেই কোনো অক্ষ বরাবর এখন তোমার এই জায়গায় y অক্ষ না দেখ, y অক্ষ না দিয়া তোমার একটা ভেক্টর এদিকে দিছে, আরেকটা ভেক্টর দিছে এইদিকে। এখন কি পারবা না? এখন পারবা না। তখন কিন্তু দেখো তো এইটা এদিকে হয়ে গেছে, তার মানে দেখো, হ্যাঁ এখন দেখো আমি তিনটা ভেক্টর নিয়ে নিলাম, এখন আমি তিনটা ভেক্টর নিচ্ছি, এটা কি আমার আরেকটা ভেক্টর? ধরো এই কোণের মান দিয়ে দিছে তোমার 35 ডিগ্রি দিল, ঠিক আছে? 35 ডিগ্রি দিছে। হ্যাঁ, তার মানে এক্স অক্ষের দিকে কত? 180 মাইনাস 35। ওয়াই অক্ষের দিকে কত হবে বলো তো? 90 মাইনাস 35। বুঝছো? শিওর? শিওর? না, ওয়াই অক্ষের দিকে হবে 180 মাইনাস 35, সাইন 180 মাইনাস 35। মাথার উপর দেখেছে? অ্যাঙ্গেলটা তো সেম রাখতে হবে, অ্যাঙ্গেলটা। এটা আমার ওয়াই অক্ষ না? আচ্ছা, এতটুকু কোণের মান বের করলেই চলবে, মানে একই আসবে। যদি তুমি ওই যে 180 থেকে 35 বাদ দেওয়া করো, একই মানই আসবে। আচ্ছা, সেফ থাকার জন্য তুমি এই যে এতটুকু নিবা, ঠিক আছে? এতটুকু নিবা। 90 থেকে 35 বাদ দিলে কত থাকে? 55। 90 থেকে 35 দিলে 55 থাকে, 55 তো থাকে। আর না করাবে ওইভাবে বের করে যে আরেকটা মান বের করবো, তাহলে তিনটা বের হবে। এক্স অক্ষ বরাবর তোমার তিনটা পাইছো, ওয়াই অক্ষ বরাবর তিনটা, তারপরে এই তিনটা লব্ধি। তার মানে দেখো তো আমি এখান থেকে আসলে কি শিখলাম? এখান থেকে মূলত আমরা শিখলাম যে ধরো তোমার এতক্ষণ এই যে একটু আগে যেটা করাইলাম, তোমার দুইটা ভেক্টরের লব্ধি শিখাইছি না? যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি। এখন যদি তোমার এক বা একাধিক লব্ধি থাকে, ধরো 10টা ভেক্টর তোমার দিয়ে দিচ্ছে, তোমার লব্ধি এখন বের করতে পারবা না? এটা তোমার অ্যাডমিশনের একটা কোশ্চেন বা অ্যাডমিশনের পড়া এরকম। অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার এরকম 4 থেকে 5টা ভেক্টর দিয়ে দিবে, এদের লব্ধি বের করা লাগবে। তখন কি করতে হবে? এই উপাংশের সূত্রে যাইতে হবে। এক্স অক্ষ বরাবর কি কত কত কোণে আছে, ওয়াই অক্ষ বরাবর কত কত কোণে আছে। এক্স অক্ষ বরাবর কোণগুলা মানে উপাংশগুলো সব যোগ করে ফেলবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো যোগ করবো। এটা লাভ কি আমার? দেখো, আমার তো দরকার কি দুইটা ভেক্টরের লব্ধি বের করার সূত্রটা আমি খুব সহজে জানি। এখন যখন নাকি আমি এক্স অক্ষ বরাবর বের করে ফেলতে পারবো আর ওয়াই অক্ষ বরাবর বের করে ফেলতে পারবো, এখন দেখো আমার ভেক্টর হয়ে গেছে দুইটা, এবং এদের মধ্যবর্তী কোনো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে এই সূত্রে আমি সহজেই অ্যাপ্লাই করে দিতে পারতেছি। বুঝছো? বুঝা গেছে না? আমি তোমাদের বেসিক ভাবে বইলা দিছি। এখন যদি আমি তোমাদের ধরো নরমালি এইচএসসি এর জন্য পড়াই দিতাম, আচ্ছা এটা এমনি হইছে, উপাংশ করা লাগবে, উপাংশ মানে এইভাবে করা লাগবে, উপাংশ মানে এমনিই করতে হবে। বুঝছো? মানে তথাকথিত গদবাঁধা নিয়মে যারা পড়ায় না, এমনি পড়ায়। এখন গেল ত্রিভুজ সূত্র, উপাংশ পড়লাম, আর কি বাকি আছে? তারপর কি আছে? নদী নৌকা, বৃষ্টি, আর হইছে গিয়ে ওই যে ডাইভারজেন্স কার্ভ।
আচ্ছা, আগে কোনটা যাওয়া যায়, সিরিয়ালি যাইতে হবে। ইয়া পড়ি নাই তো এখনো, ডট গুণ ফল ক্রস গুণ ফল। দেখো ভেক্টর গুণন পড়ি নাই তো, ভেক্টর যোগ করি। একবারে শেষ করে দিই না, তোমাদের ধরো একটা রেকর্ড থাকলো। দেখো ভেক্টর গুণন আবার হয় দুই ভাবে, একটা হইতেছে আমার ডট গুণফল, একটা হচ্ছে ডট গুণন, আরেকটা কি হয় ক্রস গুণন। ঠিক আছে, আরেকটা কি হয় ক্রস গুণন। ডট গুণনটা কি, ধরো আমার এই যে এ একটা ভেক্টর আর এই যে বি একটা ভেক্টর, এই দুইটার কি করব ডট গুণ। এখন ডট গুণফলের মান হয় এ বি cos থিটা, মানে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ এ বি cos থিটা। মানে এটা দেখো, এটা কিন্তু এটার মান, এ ডট বি এর মান এটা। আর ক্রস গুণফলের ক্ষেত্রে কি হয়, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কি হয় এ বি সাইন থিটা। এবং এটা যেহেতু ক্রস গুণফল কি একটা ভেক্টর গুণফল, ক্রস গুণফলের অপর নাম কি ভেক্টর গুণফল। আর ডট গুণফলের অপর নাম কি স্কেলার গুণন। ডট গুণফলের ক্ষেত্রে অবশ্যই একটা দিক থাকা লাগে। এই দিকটা হয় কি, দিকটা আমরা কিভাবে বের করি, ইটা দ্বারা বের করি। বুঝা গেছে, দিকটা আমরা কি দ্বারা বের করি, ইটা দ্বারা বের করি। এখন এরও আগে তোমাদের একক ভেক্টর পড়া লাগবে, একক ভেক্টর বা ত্রিমাত্রিক বা তিনটা মাত্রা পড়তে হবে। দেখো দ্বিমাত্রিক ক্ষেত্রে যখন আমরা কোন একটা জিনিস বের করি, দেখো এই বিন্দুতে কোন একটা, এই বিন্দুতে আমি ভেক্টর রাশি বের করব। এই বিন্দুতে ভেক্টর রাশি কি, দেখো এই বিন্দুতে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে, আর ওয়াই অক্ষ বরাবর যে এতটুকু গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছে সেটার মানের সাথে যদি আমি এটার একক ভেক্টরটা গুণ করি। আচ্ছা, আমরা এই যে একক ভেক্টরের সূত্রটা কি দেখছিলাম, সমান সমান কি এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান দেখছিলাম না। তাহলে মানের সাথে যদি আমি একক ভেক্টরটা গুণ করি, তাহলে তো ভেক্টর রাশিটা পাই যাবো, পাবো না, ভেক্টর রাশি পাবো। দেখো তাহলে এ ভেক্টর সমান সমান কি এ ভেক্টর ইনটু কি এ ক্যাপ, এটা না, এটা না, দেখো তো, আরে জাস্ট কিছু করি না, এটাই না এটার সাথে গুণ করে দিছি, বুঝছো কিনা। তাহলে দেখো তো, এই একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি কিভাবে, কোন একটা ভেক্টরের সাথে যদি তার একক ভেক্টরকে আমি দিয়ে দেই, তাহলে কি এটা ভেক্টর হিসেবে প্রকাশ করা যায়। ওইটাই তোমার দেখাইলাম। এখন এতটুকু পর্যন্ত গেছে, ধরলাম যে এটা 5,4 বিন্দু। ঠিক আছে, 5,4 বিন্দু। তাহলে এক্স অক্ষ বরাবর এটার উপাংশটা কি হবে বলো তো, এক্স অক্ষ বরাবর উপাংশ হবে এটার মান, মানের সাথে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের দিকে যে একক ভেক্টরটা আছে সেই একক ভেক্টরের কি গুণফল, একক ভেক্টরের কি গুণফল। আর এই যে এদিক বরাবর যে 4 একক গেছে, সেটার সাথে কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের গুণফল করতে হবে। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কি জে। এখন কথা হচ্ছে, এটা তো দ্বিমাত্রিক দেখলাম, আমার যদি ক্ষেত্রটা হয় ত্রিমাত্রিক, যেমন এই রুমটা চিন্তা করো, এই রুমের এই জায়গাতে মার্কারটা আছে, ঠিক আছে, এই জায়গাতে দেখো, এই জায়গাতে মার্কারটা আছে, এই বোতলটা এখানে আছে, দেখা যায়। আচ্ছা, বোতলটা ধরো এই বিন্দুটাতে বোতলটা আছে, ঠিক আছে, আমি এই বোতলটাকে ধরলাম, এই যে এই বিন্দুতে বোতলটা আছে। দেখো এই বোতলটা কোথা থেকে কতটুকু দূরে, দেখো তো, এই যে ওই কর্নার থেকে আমরা ধরলাম, ওই কর্নারটা কি ধরবো, মূল বিন্দু ধরে, রুমের ওই কর্নারটা যদি মূল বিন্দু ধরি। আচ্ছা, এভাবে না দেখায়া এভাবে দেখা লাগবে, এখন 360 তো করার উপায় নাই, ধরে নাও যে ওই কর্নার থেকে, ঠিক আছে, ওই কর্নার থেকে ধরলাম। কর্নার থেকে আসবে কোথা থেকে বলতো, এইটার একদম নিচ বরাবর পর্যন্ত আসবে, এটাই কি আমার এক্স অক্ষ বরাবর আসবে। এখন ওয়াই অক্ষের মান কোনটা, ওয়াই অক্ষের মান কোনটা, ওয়াই অক্ষের মান হইছে এই যে উপরের দিকে যে হাইট উঠছে না, হাইট উঠছে, হাইটটা না, তুমি এটারে এভাবে চিন্তা করো, এই যে এখানে আছে, এদিক বরাবর আসবে, ওই দিক বরাবর যাবে। তাহলে ওই দিক বরাবর ধরে নাও যে ওয়াই, আর এদিক বরাবর এক্স, তারপরে নিচ থেকে উপরে যেটা আসবে এটা হচ্ছে আমার জেড। বুঝছো, এইটা বোঝার জন্য আমরা উপরের দিকে তখন জেড, ঠিক আছে, এইখানে আমরা কি দিই জেড দিই। এটারে ধরে নিই কি আমার দৈর্ঘ্য, এই বরাবর ধরো আমার প্রস্থ, এই বরাবর কি আমার উচ্চতা। তাহলে এখন আমার বিন্দুটা কি হবে ত্রিমাত্রিক, তার মানে এখন এটা প্রকাশ করার জন্য আমার তিনটা ভ্যালু দরকার হবে। কয়টা ভ্যালু, তিনটা ভ্যালু দরকার হবে। সেটা কি কি, এক্স ওয়াই আর জেড। মানে আমার দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, আর উচ্চতা লাগবে। এই জন্য বলা হয় ক্ষেত্রফলটা কি হয় সবসময় দ্বিমাত্রিক হয়। আর যদি কোনো একটা আয়তন বের করতে বলে তখন সেটা ত্রিমাত্রিক হয়ে যায়। বুঝা গেছে, আয়তনটা সবসময় কি হয় ত্রিমাত্রিক হয়। তাহলে দেখো এই বিন্দুতে যদি আসা লাগে, তাহলে এখন তিনটা বিন্দু লাগবে, এদিকেও যাইতে হবে, মানে এই যে উচ্চতা, আর এই দিক বরাবর যাইতে হবে। এটা মনে হইতেছে যে এটা কোন দিকে চলে গেছে, তাই না, এটা মনে হইতে পারে, কিন্তু ধরো 3 4 5, তাহলে এইটার যদি তুমি ভেক্টর আকারে প্রকাশ করতে চাও, ধরো এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু, এই বিন্দুটা কি এক্স অক্ষ হতে 3 ঘর যাইতে হবে, ওয়াই অক্ষের দিকে আমার যেতে হবে 4 ঘর, আর জেড অক্ষের দিকে আমার কি 5 ঘর গেলে আমি এই বিন্দুটা পাবো।
তখন এই ভেক্টরকে আমরা প্রকাশ করব হইতেছে 3i প্লাস 4j প্লাস 5k ক্যাপ। বুঝা গেছে? ক্যাপ। বুঝতে পারছো? এভাবে আমরা ভেক্টর কি করি প্রকাশ করি। বুঝা গেছে? মানে যে কোনো একটা বিন্দুতে এখন কথা হইতেছে যে আমার এটা দ্বারা কাছে এরকম আরেকটা ভেক্টর নিলাম আমি। হ্যাঁ, আরেকটা নিবা, নাও। এই যে এই বিন্দু নিলা, এই যে আরেকটা নিলা, এটা কি আমার বি বিন্দু। এটা ধরো যে এইটা ধরে নিলাম যে আমার 1 2 3, ঠিক আছে? এটা কি আমার 1 2 3। তাহলে দেখো এই ভি ভেক্টরটা কি হবে, i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কি 3k ক্যাপ। এখন এটা বের করলাম, এই দুইটা ভেক্টর আমরা দুই ধরনের গুণই করব। আমরা ডট গুণ ফলো করব, ক্রস গুণ ফলো করব। ডট গুণ ফলের ক্ষেত্রে কি বললাম বলো তো, এই দুইটা ভেক্টরের মানের cos থিটা বের করছি। এখন কি আমি এটার cos থিটা জানি, মধ্যবর্তী কোণ জানি? মধ্যবর্তী কোণ জানি? জানি না। এখন কি আমার জানার দরকার আছে? আমার জানার দরকারও নাই। কেন দরকার নেই জানো? আমরা আরেকটা জিনিস শিখবো, আই এর সাথে আই গুণন। দেখো তো এই দুটো যদি পরস্পর গুণ করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হবে না? গুণ হবে কিনা? এই যে আই এর সাথে আই গুণ, আই এর সাথে জে গুণ, আই এর সাথে কে এর গুণ, তারপরে কি জে এর সাথে জে গুণন, জে এর সাথে কে, জে এর সাথে তো আই হয়েই গেছে, তারপর কে এর সাথে কে গুণন, আর তো নাই। আর আছে? কে এর সাথে জে হয়ে গেছে। এটা তো ডট গুণফল বললাম, ঠিক আছে? কিন্তু ক্রস গুণফলের সময় আবার সবগুলোই লেখা লাগে। এখন দেখো তো আই আই জে জে কে কে, ও অমনি না লিখে আরেকভাবে তো লিখতে পারি, আই আই জে 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 কে, আই জে জে কে জে আই। বুঝছে না? আর কিছু বাকি আছে? দেখো আই আর এবং আই, এটা আমরা মুখস্থ করবো না যে ডট গুণফলের ক্ষেত্রে সমজাতীয় হলে শূন্য, ডট গুণফলের ক্ষেত্রে সমজাতীয়, সরি, ডট গুণফলের ক্ষেত্রে সমজাতীয় হলে গুণ করে দিব, মুখস্থ করার দরকার নেই। দেখো আই এর সাথে আই এর কি করছি আমি, ডট গুণফল করছি। ডট গুণফল করছি না? ডট গুণফল করছি মানে কি, আই এর মান কি, এটা কি আই মানে কি একক ভেক্টর না? আই মানে কি একক ভেক্টর। এখন ডট গুণফলের সূত্রে বসো, একক ভেক্টর মান কত 1, একক ভেক্টরের মান কত 1, আই আর আই। এ দেখো এদিক ভেক্টর এদিকে ভেক্টর, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি। তাহলে cos 0 এর মান কত, cos 0 এর মান কত 1, 1 হয়ে গেছে না? তার মানে দেখো তো আই আই সমান সমান কি 1। তার মানে তুমি 3 এর সাথে 1 গুণ করবা, এই যে 3 এর সাথে এখানে একটা 1 আছে না, 3 এ কত 3, আই এর সাথে আই গুণ করলে কত হয় 1। তাহলে মান আসবে কত, ডট গুণ করলে মান আসবে কত 3। তারপরে যোগ, দেখো এটার ভ্যালু কত আসবে 3, যোগ এখন আই এর সাথে এটা যে গুণ হবে না? ও, একই তো, আই কে বা কে আই, ওইটাই দিচ্ছি যেটা তুমি দেখছো। দেখো তো এখন আই এর সাথে যে গুণ হবে না, আমরা জানি কি গুণ করার সময় এটা দ্বারা এই সবগুলা গুণন, এখন যে গুণ হবে না আই এর সাথে যে, তাহলে 3 দুগুণে কত 6 আই জে, তাই তো 6 আই জে। এখন দেখো তো এই আই এর সাথে যে গুণ করি, আই এর সাথে জে, তার মানে কি 1 1 cos। এখন ভ্যালু কত বলো তো, আই এদিকে জে এদিকে, মধ্যবর্তী কোণ কত তোমরা কোন 90, cos 90 এর মান কত, cos 90 এর মান কত 0। তাহলে এটার সাথে 0 গুণ করলে কি হবে 0, তার মানে এই পুরোটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে না? সেম অ্যাজ এই সবগুলাই তো 0 হয়ে যাবে, সবগুলোর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি না, এরা সবাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে বুঝছি আমরা ডট গুণফল, তাহলে ডট গুণফলের সময় সর্বদা এইভাবে গুণ হয়ে যায়, ঠিক আছে? যেটার সাথে ওইটা কি হয়ে যায় গুণ হয়ে যায়, এটা গেল আমার ডট গুণফল। এ দেখো ডট গুণফল বের করে ফেলছি না, বের করে ফেলছি না? এখন ধরো তোমারে দুইটা ভেক্টর দিয়ে দিল, ঠিক আছে? দুইটা ভেক্টর দিয়ে দিল, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, 2i 3j 5k, i মাইনাস জে প্লাস 2k ক্যাপ, এবং এ ডট বি এর এবং তাদের ডট গুণফলের মান, এবং তাদের ডট গুণফলের মান, ডট গুণফলের
হইতেই তো পারে। মাইনাস কি দেখো, দ্বিমাত্রিক যখন হয় এদিকে কি এক্স অক্ষের ধনাত্মক, এদিকে এক্স অক্ষের ঋণাত্মক, এদিক বরাবর গেলে কি এক্স অক্ষের ধনাত্মক, নিচে গেলে ঋণাত্মক। সেম উপরে গেলে মানে যেটা আমরা জেড ধরছি উপরে নিচে, উপরে গেলে ধনাত্মক, নিচে যেয়ে গেলে কি ঋণাত্মক হবে। এখন আসি যে ধরো ডট গুণফলের মান বলে দিল যে 5, মধ্যবর্তী কোণ বের করতে বলছে, পারবা না? পারবা? আরে বোকা, ডট গুণফল মানে কি, এই যে এই জায়গায় যদি আমি আবার লিখে দিতাম এ ডট এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান 5, তখন আবার ঠিকই পারতা। পারবা না? এখন এ আর বি এর মান বের করবা, এটা দ্বারা ভাগ করে দিবা। ও আচ্ছা, এখন কথা হচ্ছে এর মান আমরা কিভাবে বের করবো, তাই না? মান কিভাবে বের করবো, এটাই তো প্রশ্ন। এই সবগুলা কি দেখো তো, আই, আই এটা মানে কি বলতো, এটা এ আই মানে কি এক্স অক্ষের দিকে উপাংশ, যে মানে কি ওয়াই অক্ষের উপাংশ, কে মানে কি জেড অক্ষের উপাংশ, সবগুলা পরস্পরের সাথে কত ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তার মানে ওইখানে কি হবে, ওইখানে কি আর আমার উপাংশের ক্ষেত্রে আমার কজের মানে আলফার মানটা ধরতে হবে। সবগুলা 90 ডিগ্রি হয়ে গেলে কি করে দিব, রুট ওভার 2 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার, এটাই হবে কি আমার এর ভ্যালু, মানে এ ভেক্টরের ভ্যালু। দেখো এ ভেক্টরের ভ্যালু বের হবে, বি বের হবে, এ আর বি এর ডট গুণফলের মান বলে দিছে, আমার cos থিটা বের করা কি এত কঠিন? কঠিন না। এখন আসে এই যে ডট গুণফল থেকে আরেকটা জিনিস আমার করতে হয়, এটা হচ্ছে এর ওপর বি এর অভিক্ষেপ বের করি, আমরা কি বের করি, অভিক্ষেপ বের করি। এখন অভিক্ষেপটা কি, অভিক্ষেপটা কি দেখো, এ ভেক্টর আর একটা কি বি ভেক্টর। এখন যদি তোমার বলে যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ বা বি ভেক্টরের উপর এ ভেক্টরের কি অভিক্ষেপ বের করো, তখন কিভাবে বের করবা, যার অভিক্ষেপ বলবে তার সাথে থাকবে cos থিটা। কি বললাম, যার অভিক্ষেপ তার সাথে কি cos থিটা। এখন তোমার বললো যে এ এর উপর উপর বি এর অভিক্ষেপ কত। এখন বি এর অভিক্ষেপটা কি বি cos থিটা, বি cos থিটা সমান সমান কি হবে, দেখো তো, এই যে বি cos থিটা হলে এ দ্বারা কি এখানে ভাগ হয়ে যাবে, তার মানে এ ডট বি ডিভাইডেড বাই কি এ। এটা কি এখন বের করা যাবে না? দেখো এ ডট বি তো বের করতে পারবো, তারপরে এ বের করতে পারবো না, এ বের করতে পারবো না। ধরো তোমার এ আর বি দিয়ে দিল, দেখছো, এ ভেক্টর আর বি ভেক্টর তোমার দিয়ে দিল, এ ভেক্টর সমান সমান এত, বি ভেক্টর সমান সমান এত। তাহলে দেখো এখান থেকে আমি কি বের করতে পারবো, এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণফল করতে পারবো, এ ভেক্টরের মান বের করতে পারবো। এখন এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপটা কি বি cos থিটা, মানে যার অভিক্ষেপ তার সাথে cos থিটা, যার অভিক্ষেপ তার কি cos থিটা। তাহলে এখন যদি আমারে বলে যে বি এর বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ, অভিক্ষেপ এখন আমার কিভাবে বের করতে হবে বলো তো, এখন কিভাবে বের করব, তাহলে এ cos থিটা এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি বি, এভাবে বের করব। বুঝছো? তাহলে এই যে অভিক্ষেপটা যে বের করে কিভাবে, এটা গেল অভিক্ষেপ। এখন যদি তোমারে বলে যে ধরো আহ আচ্ছা লাগবে না, তোমাদের আরেকটা করাইছিলাম না ওই যে এটার সাথে কত ডিগ্রি, এক্স অক্ষের সাথে এক্স অক্ষের উপাংশ, এক্স অক্ষের সাথে উপাংশ কত, এক্স অক্ষের দিকে এটি করাইছিলাম, এক্স অক্ষের দিকে উপাংশ কত, এটা ওই যে ওগুলাই তো। আচ্ছা তাহলে করাইছি। দেখো এখন দেখি ক্রস গুণফল, ক্রস গুণফলের ক্ষেত্রেও তো আমার সেম টু সেম ওই ভেক্টরই তো গুণ করব, ভেক্টরই গুণ করব না, গুণ করব। এখন এটা হবে না, এখন দেখো তো দুইটা ক্রস গুণফল করব। আমি তো জানি না আসলে, আমি বুঝলা গেছি, তুমি জানোই তো আমার মনেই থাকে না, পরীক্ষার প্রশ্ন করছি আরো 2 দিন আগে, এখন আসলে বুঝলা গেছি কি প্রশ্ন দিছিলাম। আমার কাছে জিজ্ঞাসা করতে আর ঠিক আছে, আমার ভালোই তো, যদি ফটোকপির দোকানদারের কাছে জিজ্ঞাসা করতা, আমার ভার্সিটির এখান থেকে চাইবা যদি মন চায়, ওনার কাছে কপিও আছে, কারণ আমি ওনার পিডিএফ পাঠাইছি গ্রুপে। এখন আজকে যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করতে পারো তাহলে কোশ্চেন পাই যাবে।
সুবর্ণ সুযোগ, হ্যাঁ, নাম্বার। ওটিপি ওটিপি তোমরা নাও, ওটিপি তোমরা গেস করো, নাম্বার দিয়ে দিই, নাও। খালি ওটিপিটা দিব না, না ওটিপি দেওয়া যাবে না। ওটিপি ওইটা তোমরা, হ্যাঁ, আচ্ছা দেখো, সাইন থিটা আই এর মধ্যবর্তী কোণ সাইন জিরোর মান কত বলো তো? সাইন জিরোর মান কি জিরো না? তার মানে এই সবগুলা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে দেখো ভেক্টরের ক্ষেত্রে আমার গুণ হয় আই জে, জে কে, কে আই, এটার সাথে গুণ হয়। এবং এই যে মান আই এর সাথে যে গুণ করলে মানটা পাই হইতেছে কে, আই এর সাথে যে গুণ করলে কি পাই, আই গুণন জে ইজ ইকুয়াল টু কি, কে। তারপর জে গুণন কে সমান সমান কি, আই, আই কে। আর কে এর সাথে আই গুণ করলে কত হয়, কত তুমি, জে। এখন যদি আমি উল্টা করি, আমি জে এর সাথে আই গুণ করব, তখন কিন্তু হবে মাইনাস কে, বুঝছো? দেখো এই জিনিসটা যদি আমি উল্টা করি, মাইনাস জে ক্রস আই, এটা কিন্তু আমার এটা নর্মাল গুণন না যে আমি যে কোনো দিকে তিনের সাথে চার গুণ করলেও 12, চারের সাথে তিন গুণ করলেও 12, এটা না এখানে। এই জায়গায় এই যে এই মাইনাসটাই তো এটার সাথে আসবে, এই জন্য তো ওই পারে নিয়ে লিখলাম। চিন্তা করো আই যে সমান সমান কে সমান সমান মাইনাস জে ইন্টু আই না, এই মাইনাসটাই তো এই কে এর সাথে হবে, তাই না? এটার জন্য করছি মাইনাস কে ক্রস জে, মাইনাস আই ক্রস, বুঝছো? এই জিনিসটা এরকম ভাবে হয়। এখন ভেক্টর গুণফল থেকে আমরা এখন ধরো ভেক্টরের তো ইয়া লাগে, মানও লাগে, দিকও লাগে, তাই না? এখন ভেক্টরের মান দিক আমরা কিভাবে বের করি, এইটা তো দেখলাম। এখন এ ক্রস বি, এ ক্রস বি, এইটা হবে আই জে কে। নির্ণায়ক তো পারো, নির্ণায়ক পারো না? এই বৎস নির্ণায়ক পারো, নির্ণায়ক পারো না কেন? এটা তো 9 করছো, ক্রস গুণফল করো নাই, আর গুণন পদ্ধতিতে সমাধান করো নাই, আর গুণন, এই আর গুণন পদ্ধতি। এখন দেখো তো এ ভেক্টরের কি তিনটা মান থাকবে না, আই জে কে। এইবার আবার বসাবা এর মানগুলা, এ এক্স, এ ওয়াই, এ জেড, বি এক্স, বি ওয়াই, বি জেড। তারপর কি করবা, এ অক্ষ বরাবর ধরবা, মানে এই যে দেখো আই সমান সমান, যেদের এটা ক্রস গুণফল অবশ্যই তো এটা কি ভেক্টর আকারে আসবে, মানে মান থাকতে, দিক থাকতে হবে। স্কেলারের ক্ষেত্রে, স্কেলার গুণনের ক্ষেত্রে কি আমার মানের দরকার আছে? মানের দরকার নেই, এই জন্য। তার মানে কি হবে, এ অক্ষ বরাবর বাদ, তার মানে এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড মাইনাস জে ইন্টু বি ওয়াই এ জেড। ঠিক আছে, এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড প্লাস কে এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ওকে, বুঝা গেছে? বুঝতে পারছো? বুঝছো নি? এর একটা ভ্যালু পাবে। এখন আই যে কে আসছে না, আই যে কে আসছে না, এখন চাইলে তুমি এটার মান বের করতে পারো। কিভাবে বের করতে পারবা, এই যে আই যে কে আসছে, এখন আমি রুট করে বসাই দিই, তাইলে পারি। এখন এই যে ইটা দ্বারা কি বোঝায়, এই যে ইটাটাই হচ্ছে দিক। দেখো আই এর সাথে যে গুণ করলে যে দিকটা পাবো সেটা কি, কে অক্ষের দিকে, ঠিক আছে? দিকটা কোন দিকে পাবো, কে অক্ষের দিকে, মানে 90 ডিগ্রি বরাবর পাবো। এটা গেল ক্রস গুণফল। এখন আসি এই ডট গুণফল আর ক্রস গুণফলের সমন্বয়ে একটা তোমাদের ম্যাথ দেয় গহ নাম্বার প্রশ্নে, আমি জানি না, মানে গহ নাম্বার প্রশ্নে দেয় আর কি এরকম ম্যাথ, মানে বোর্ডে পরীক্ষায় একটা প্রশ্ন দেয় যে তোমার তিনটা ভেক্টর দেওয়া থাকবে, ঠিক আছে? এই তিনটা ভেক্টর সমতুলীয় কিনা। এই যে একটু আগে আমরা ফার্স্টের দিকে পড়লাম না যে সমতুল্য ভেক্টর, এখন বইলা দিবে যে ভেক্টরটি সমতুল্য কিনা। সমতুল্য ভেক্টর কখন হবে, দুইটা ভেক্টরের ক্রস গুণফলের সাথে যদি তৃতীয় ভেক্টরের ডট গুণফলের মান শূন্য হয়ে যায়, তখন এটা কি হবে, সমতলীয়। মানে দেখো এই ভেক্টরটা, এই ভেক্টরটা আর এই ভেক্টর, এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করতেছে কিনা, ঠিক আছে? ভালো মতো পড়ে নাও।
এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করতেছে কিনা সেটা আমরা বের করি কিভাবে, এই গুণফলের মাধ্যমে। এখন কি শুধু এটা করতে পারি, এটা করতে পারি না? এটা সমান সমান 0 হইতে হবে, ইভেন এটাও 0 হইতে হবে। বুঝা গেছে? তিনোটাই 0 তো তোমার প্রমাণ করতে হবে না, এটা যখন 0 হবে মানে অটোমেটিক্যালি এগুলো 0 হয়ে যাবে। বুঝা গেছে? এখন কথা হচ্ছে এগুলা কেমনে করবা, এই ভেক্টরের মান বের করে ফেলবো, বি ভেক্টরের মান বের করে ফেলবো, তারপরে ক্রস গুণফল করে দিব, এটা হবে না। এখানে তোমার এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হইতেছে ওই যে ওই নির্ণয় করে করা লাগবে। ডট সি মানে কি, এটার একটা আইজে কে দিয়া মান আসবে না, তারপর সেটার সাথে সি গুণ করে দিবা। গুণ করে যদি দেখো যে তোমার যে ডট গুণফলের মানটা তখন 0 আসছে, তখন বুঝবা কি এটা সমতলীয়, মানে একটা তলের উপর আছে। ভেক্টরটা কি আছে, একটা তলের উপর আছে। এখন আসি যে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ, এটা থেকে তোমাদের না কোনো সময় বোর্ডে তেমন কোনো কোশ্চেন আসছে, না কোথাও তেমন কোনো কোশ্চেন আসবে। এটা জাস্ট খালি এমসিকিউ এর জন্য তোমরা পড়ে নিবা, ঠিক আছে? গ্রেডি গ্রেডিয়েন্ট, আচ্ছা দেখো আসে হইতেছি কি ডাইভারজেন্স থেকে। এখন ডাইভারজেন্সটা কি, ডাইভারজেন্স হইছে আমার এই যে এটার সাথে যদি তুমি একটা কোনো ভেক্টর রাশিকে গুণ করো, তখন যদি তুমি 0 পাও তখন সেটা বুঝবে কি সলিনয়েডাল, সেটা কি আমার সলিনয়েডাল। আর যদি 0 না পাই তখন সেটা কি বলা হয়, হ্যাঁ? সলিনয়েডাল কি কেমিস্ট্রিতে ছিল? সলিনয়েড এটা ফিজিক্সেরই, ফিজিক্সেই পড়ছো না? এখন দেখো এটা তো ডাইভারজেন্স গেল, এখন আসি কার্ল করবো। কার্ল করার ক্ষেত্রে দেখো কার্লের একটা ভ্যালু আছে, দেখো এটা ডট গুণফল করছি না, কার্লের ক্ষেত্রে জাস্ট খালি ক্রস গুণফল করবো, এই জিনিসটার ক্রস গুণফল করবো। এখন যদি এটা আমার গ্রেটার দেন 0 হয়, একের থেকে বড় হয়, এটা লাগবে। এটা হচ্ছে ধরো সলিনয়েড বানায় না, এই যে রেজিস্টার বানানোর জন্য, এটার জন্য লাগে। আর এটা হ্যাঁ জাপান যেটা দরকার লাগে, তোমার ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা এই পার্ট বাদ দাও, এইটা পড়াই লাগবে না, এটা কোনো ইম্পর্টেন্ট এর হাতেই পড়ানো, তোমরা নিজেরা একটু সেলফ স্টাডি করে নিবা, যদি এমসিকিউ তে ইচ্ছা পড়ে ভুলে বলে। আচ্ছা এখন দেখো আমাদের লাস্ট টপিক এটা হচ্ছে নদী নৌকা, লদি নৌকা, ঠিক আছে? লদি নৌকা আর একটা কি, ওকে আজকে এখনই। ও এখন দেখো তো নদী নৌকাটা কি, নদী নৌকাটা তোমরা অনেক ভালোভাবে পারো। বৃষ্টিটা দেখো, বৃষ্টির ক্ষেত্রে তিনটা কেস আছে। প্রথম কেস, ধরো বৃষ্টি পড়তেছে এভাবে, মানে কোনো বাতাস নাই, ঠিক আছে? বৃষ্টি পড়তেছে এভাবে, কোনো বাতাস নাই, আমরা এখানে ধরে নিব যে কোনো কি নাই, বাতাস নাই। আমিও দাঁড়াই আছি, ঠিক আছে? আমি দাঁড়াই আছি, তাহলে ছাতা কোন দিকে ধরবো, আমি সোজাই ছাতা ধরবো, ঠিক আছে? এটা তো আর কোনো মানে রকেট সায়েন্স জানা লাগে না এটার জন্য। দ্বিতীয়ত আসো, এখন আমি ধরবো কি যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টিটা পড়তেছে, আমি যাইতেছি, আমি কোন দিকে যাইতেছি, এদিকে যাইতেছি। বুঝা গেছে? এদিকে যাইতেছি আমি, আমার বেগটা এদিকে, আমারটা কি ভিএম, মানে ম্যান, নাকি পিপল ধরবো, আচ্ছা ভি ম্যান। আর এদিক বরাবর কি আছে, এদিক বরাবর কি আছে আমার, ভি রেইন, মানে ভি আর, ঠিক আছে? ভি আর এদিক বরাবর আছে আমার ভি আর। তাইলে বৃষ্টির লোভ বিবেকটা যেদিকে, আমি ছাতা তার বিপরীত দিকে ধরবো, তাই না? বৃষ্টির লোভ বিবেকটা যেদিকে, ছাতা আমি তার বিপরীত দিকে ধরবো। এখন দেখো তো বৃষ্টির লোভ বিবেকটা আমরা কিভাবে বের করতে পারি, যদি তুমি এখানে কমন সেন্স খাটাও, যদি তুমি ত্রিভুজ সূত্র খাটাও, তাও তুমি বের করতে পারবা এই দুইটার সাহায্যে। তাহলে এটা হইতেছে কি আমার লোভ বিবেক, এটা কি আমার লোভ বিবেক। আর যদি মনে করো যে না, আমি কমন সেন্স খাটাবো না, আমার মাথায় কিছু নাই, এখন আমি স্থানান্তর করব, স্থানান্তর কইরা এখানে নিয়ে আসলাম, এটা কি আমার জি অফ আর। তাইলে আমার ছাতা, তাহলে লোভ বিবেকটা কোন দিকে, লব্ধিটা আমরা যেন কি দ্বারা প্রকাশ করছিলাম, লব্ধি কি দ্বারা লিখছিলাম, আর প্রাইম, আর প্রাইম, কি আর প্রাইম। মানে কি দেখো এখন আমার বৃষ্টির যে লোভ বিবেকটা সেটা, আমি এদিকে যাইতেছি, আমি যাইতেছি এদিকে, বৃষ্টি পড়তেছে সোজা,
কিন্তু আমি যখন এদিকে যাইতেছি তখন আমার কাছে মনে হবে যে বৃষ্টিটা পিছন দিক থেকে পড়তেছে বা এইভাবে পড়তেছে। বুঝতে পারছো? বুঝা গেছে? তাইলে আমার ছাতা কোন দিকে ধরতে হবে? আমার ছাতা ধরতে হবে এদিকে। আমার ছাতা এইভাবেই ধরা লাগবে নাকি এইভাবে? ছাতা বিপরীত দিকে ধরতে হয় না? বৃষ্টির দিকে বিপরীত দিকে ছাতা। কন্ট্রাডিকশন হয়ে গেছে না? উল্টাইলো কেন? হুম, সামনের দিকে তো ধরবো আমি। আমি এমনি যেতেছি, বৃষ্টি না উঠতেছে। এখন এদিকে আসবে। লব্ধি সূত্র তো আরেকটা হয় নাকি আমি উল্টা পাল্টা হয়ে গেছি? এরকম তোমাদের প্রথম দিন পড়াইলাম না, তখন এরকম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। পরের দিন পড়াইছে আমার মনে আছে। হ্যাঁ, আরে পড়া ধরতাম, পড়া ধরি। আহ, এটা কি হইতেছে? আমার লগে নাশকতা হয়ে যেতেছে না? এই ঠিকই তো আছে। আমরা তো অঙ্ক ভুল করতেছি, দেখছো? এই তখনও ভুল করছি, দেখো তো। অক্ষাংশ ধরা লাগবে না এখানে? অক্ষাংশ ধরা লাগবে। অক্ষাংশ তো ধরা লাগবে, কেন অক্ষাংশ ধরা লাগবে বলো? এই যে এদিক বরাবর যে আসছে, এখন এর মধ্যবর্তী কোন পথে গেছে দেখো তো। এইটা অলরেডি আমার নেগেটিভ না, বলো তো? বিআরটা কি নেগেটিভ না? এটার পজিটিভ করা লাগবে না? পজিটিভ করতে হয় কিভাবে? খালি দিকটা পাল্টায় দিতে হয় না? এখন দিকটা যদি পাল্টায় দেই তাহলে দেখো, এটা হইতেছে আমার ভি আর, আর এটা কি ভি অফ ম্যান। তাইলে লব্ধিটা কোন দিকে? লব্ধিটা হইতেছে এইদিকে। লব্ধিটা কোন দিকে? এদিকে। তাহলে আমার ছাতা কোন দিকে ধরতে হবে? এই দিকে ধরতে হবে। এবার বুঝছো? এবার মিলছে। তো এদিকে পড়তেছে, আমি এর বিপরীত দিকেই তো ধরছি। বিপরীত দিকে ধরছি না? যদি আমি বিপরীত দিকে না ধরতাম, ধরো বৃষ্টি আসতেছে এদিকে, বৃষ্টির দিক বরাবরই আমি ছাতা এভাবেই রাখতাম। বুঝছো? বিপরীত বলতে কি বুঝায়? আমার এদিকে আসতেছে, আমি মানে এদিকে ধরো, মানে ছাতার বিপরীত দিকে। আর যদি না হইতো তাহলে দেখো, বৃষ্টি এমনি পড়তেছে, আমি এমনি ছাতা ধরতাম। মানে বৃষ্টি এভাবে পড়তেছে, আমিও ছাতা এমনি ধরছি। হ্যাঁ, বৃষ্টির দিকেই ছাতা ধরছি। এইটাই হচ্ছে বিপরীতে, বুঝছো? আমার এদিকে পড়তেছে, আমি এটার বিপরীত দিকে ছাতা ধরছি। এখন বিপরীত বোঝানো লাগতেছে। আচ্ছা, এটা তো গেল না প্রথম। 3 নাম্বারটা কি হইতে পারে এখন? 3 নাম্বারটা ওইটা হবে যেটা আমরা চিন্তা করতেছি। বাতাসা থাকবে, বৃষ্টির বাতাসা থাকবে, আমরা এখন দাঁড়ায় থাকবো। এখন আমরা চলবো না, ঠিক আছে? ধরো আমি দাঁড়ায় আছি, আমার বৃষ্টি পড়তেছে এদিকে, বাতাস বইতেছে এদিকে, আমি দাঁড়ায় আছি এখানে, ঠিক আছে? আমি এখানে দাঁড়ায় আছি। এখন যখন এদিক হইতেছে, তার মানে কি হইতেছে বলো তো? এদিক বরাবর, এদিক বরাবর ছাতা পিছনের দিকে ধরবো না। আচ্ছা, দেখো আমি, বৃষ্টি এদিকে পড়তেছে, বাতাস কোন দিকে? এদিকে। এদিকে না? এখন আমার কোন দিকে ছাতা ধরতে হবে এটা বের করা লাগবে। এটার কি করা লাগবে? পজিটিভ করা লাগবে। পজিটিভ করা লাগবে না? বাতাসের। এখন আমার যেটা নেগেটিভ করা লাগবে, মানে দুইটারে নেগেটিভই করা লাগবে, কারণ এখন নেগেটিভ করতে হবে কেন? কারণ এখন কি আমি স্থির আছি? স্থির আছি না? এদিক বরাবর আমি চলে যাবো। এটা হচ্ছে আমার লব্ধি। আমার ছাতা ধরতে হবে কোন দিকে বলতো? পিছনের দিক থেকে ধরতে হবে, যাতে আমার বাতাস মানে বৃষ্টি না আসে। নাকি উল্টা এটা আসলে উল্টা লাগতেছে। আমি এটা তোমাদের রাতে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? অনলাইনে। বৃষ্টি আসলে ঝামেলা কর মানে, ও নামবো বৃষ্টি, তাপগতিবিদ্যা পড়া লাগবে।
শেষ করে আরেকটা শুরু করবা না, এটাতে দিয়ে দিবা। এটা অফ করে আরেকটা দাও।